রাজচন্দ্র দাস কন্যার পিতা আমার শিষ্য বাড়িতে তার মেয়ের বধূ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তা তো বটেই। ঠিক এই কারণে আমি আমার আপত্তির কথা আমার শিষ্য বাড়িতে জানিয়েছি। কারণ জেনে শুনে একজন ধর্মবিরোধীর মেয়েকে আমি আমার শিষ্যর বাড়িতে বধূ হতে দিতে পারি না। আটা বংশের মতো এমন কুলীন মাহিষ্য বংশে এমন বিধর্মীর মেয়ে যে বধূ হয়ে যেতে পারে না, সেটা নিশ্চয় আজ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। শুনছেন, আপনি শাস্তি মশাইকে বলুন উনি যেন দয়া করে এও চিন্তা করেন আমাদের মেয়ের ধর্মশিক্ষা কিন্তু তার টাকমা আর বুড়ি টাকমার কাছে হয়েছে। তাতে আমারও অংশ আছে। আমাদের বাড়িতে জনার্দন আর রঘুবীর প্রতিষ্ঠিত। আমি কিন্তু নিত্যি তাদের পুজো করি আর দুবেলা বাউন ভোজন করাই। উনি যদি দয়া করে আর কিছুক্ষণ এখানে অপেক্ষা করেন তবে এই দাসী কৃতার্থ হয়। বলছি, আপনি বিআই মশাইকে নিয়ে ভেতরে যান। বাবা মশাই আর কুড়ো মশাই না হয় শাস্তি মশাইয়ের সাথে কথা বলুক। আমাদের গুরুদেবের কাছ থেকে শুনছিলাম শাস্তি মশাইয়ের চতুষ্মাটির অবস্থা নাকি ভালো নয়, তা ভেঙে পড়েছে। দয়া করে উনি যদি আমাদের দান গ্রহণ করেন তবে আমরা ধন্য হব। আমি শাস্তি মশাইয়ের জন্য বাহন বউকে দিয়ে ফল মিষ্টি আনতে পাঠাচ্ছি। আর বেআই মশাই, আপনি ভেতরে আসুন। আমার শাওরি মা আপনার জন্য খাওয়ার নিয়ে অপেক্ষা করছেন। বুড়ি মানুষটাকে আর কষ্ট দেবেন না। শুনছেন, আপনি ওনাকে নিয়ে ভেতরে আসুন। আমার মা লক্ষ্মী ঠিকই ধরেছেন। দেখেছো রামতনু, মা লক্ষ্মীর সব দিকে কেমন নজর। শাস্ত্রী মশাই, আপনার চতুষ্পাটির জন্য কিছু দান করতে পারলে আমি সত্যিই নিজেকে ধন্য মনে করব। চন্দ্র, কি হলো? তোমার মা তাকে নিজের সামনে বসে খাওয়াবেন? যাও যাও। রামনারায়ণ বাবু, শাস্ত্রী মশাই, আপনারা বলুন কি পরিমাণ দান পেলে আপনার চতুষ্পাটির সমস্যা সুরাহা হয়? আমি কোনো কার্পণ্য করব না, আমার যত দূর সম্ভব আমি দান করব। আবার দেখবেন রামনারায়ণ বাবু, দয়া করে দান নেব না বলে আমাকে ব্রাহ্মণকে দান করার পুণ্য অর্জন থেকে বঞ্চিত করবেন না। বিআই মশাই, একটা কথা বলুন তো। আপনি তো জানবাজারের নিকটেই মলঙ্গা লেনের বাসিন্দা। আপনার ভাগ্নের বিয়ে দেবেন কিনা ঠিক করার সময় সত্যি কি আপনি আমার ব্যাপারে কোনো খোঁজ খবর করেননি? কই, পাকা কথা বলার সময় তো এই প্রসঙ্গ আসেনি। তখন তো আপনি বেশ আগ্রহ দেখিয়েছিলেন। থাক না, এখন সব কথা থাক। উনি জলযোগ করছেন, করতে দিন। উনি আগে জিরোক, তারপর না হয় কথা হবে। আমরা যে ঘরে মেয়ের বিয়ে দিচ্ছি আমাদেরও তো জানতে হবে তিনাদের কেউ হুমকি দিচ্ছেন কিনা এই বিয়ে আটকানোর জন্য। হুমকি? কি বলছো রানী? বিআই মশাই, আপনি সত্যিটা বলুন তো।
দেখুন, আমি জানি না বেয়ান কি করে কথা অনুমান করলেন, তবে এটা সত্যি যে ব্রাহ্মণ সমাজ থেকে বারবার করে এই বিয়েতে আমাদের বারণ করা হচ্ছে। দাসবাবু দেখুন, আপনি ক্ষমতাশালী বিত্তসম্পন্ন মানুষ, আমরাও আবার বংশমর্যাদায় উচ্চ স্তরের, তাই ভেবেছিলাম এই বিয়ে হলে উভয় পক্ষেরই লাভ হবে। তো আমি আপনার দিদি মানে ছেলের মায়ের সাথে কথা কইছি, আর তিনিও চেয়েছিলেন পদ্মর বাবা যেন ছেলের মাথার ছাতা হয়ে ওঠে। সবই তো ঠিকঠাকই ছিল, হঠাৎ বাউন্ডরা বেঁকে বসলো কেন? বলুন বেআই মশাই, এখন আপনাদের বিপদ যে আমাদেরও বিপদ। বিআই মশাই, আপনি বলুন তো, আমি কি কিছু অন্যায় বলেছি? ধর্মের দোহাই দিয়ে আমাদের সমাজে আজকাল যেসব কাণ্ড ঘটছে তাতে আহা, ওসব কথা এখন থাক না। আপনি দেখুন কি করে বেআই মশাই এই বিপদ থেকে উদ্ধার পান, আর আপনি ওনাকে বলুন আমরা সব সময় ওনার পাশে আছি, প্রয়োজনে ওনার ব্যবসাতেও আপনি সাহায্য করবেন। যতদূর শুনেছি বেআই মশাইয়ের রেশম কাপড়ের ব্যবসায় তেমন নাকি লাভ হয়নি। বিআই মশাই, আপনি আর চিন্তা করবেন, এবার আপনি আপনার দিকটা ভাবুন, ও দিকটা বাবা মশাই শাস্ত্রী মশাইকে ঠিক বুঝিয়ে বলবেন। দেখুন বিআই মশাই, আমি জানি আপনি উচ্চ বংশ কুলীন, কিন্তু এটা যেমন ঠিক তেমনি তো এটাও ঠিক যে বংশ দিয়ে সব কিছু হয় না। কাল যেদিন আসছে সেদিন অর্থ দিয়েই কলিন্য মাপা হবে। যার যত অর্থ আছে, সম্পত্তি আছে, সেই রাজা। তার কারণ আপনি যাই করতে যান না কেন, তার জন্য কিন্তু আপনার অর্থের প্রয়োজন। আপনার ব্যবসার ভবিষ্যৎটা তো আপনাকেই ভাবতে হবে। কি বিআই মশাই, আমি কি কিছু ভুল বললাম? তবে আমি পদ্মের মাকে নিশ্চিন্ত হতে বলি, কাল যথা লগ্নে হলুদ তত্ত্ব আসবে নিশ্চয়ই। কিন্তু আমাকে তো একবার শাস্ত্রী মশাইয়ের সঙ্গে। বিআই মশাই, আপনাকে তো আমি বলছি, শাস্ত্রী মশাইও অনুমতি দেবেন। আমি একটিবার বরং শাস্ত্রী মশাইয়ের সঙ্গে কথা বলে তারপর না হয়। মাফ করবেন, আমি একবার ওনার সঙ্গে একান্তে একটু কথা বলতে চাই। বেশ, তো আসুন। আমার মন বলছে জানেন, শাস্ত্রী মশাই বেটে রাজি হয়ে যাবেন, কিন্তু শাস্ত্রী মশাইয়ের মাথার ওপর নিশ্চয়ই কেউ আছেন। তেনারা এমন কেন করছেন আপনি বুঝেছেন? তেনারা খুব ভালো করে টের পেয়েছেন আপনি রামমোহন বাবুর সঙ্গে সতীদাহ প্রথার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন, আর এই প্রথা উঠিয়েই ছাড়বেন। রানী, তুমি নিশ্চয়ই রামমোহন বাবুর পাশে থাকাটাকে সমর্থন করো। নিশ্চয়ই, আপনারা যা করছেন একদম ঠিক করছেন। আর আমি এও বললুম, পদ্মর বে একে নেই হবে। রানী, তোমার বুদ্ধির চালে সবাই একেবারে মাথা, কখনো ব্যবসার তত্ত্ব, কখনো চতুষ্পাটি সারানো। ধন্য তোমার বুদ্ধি বটে। আপনি এইভাবে কেন কইছেন? আপনার মনে হলো আমি টোপ দেব বলে এই কথাগুলো কইছি? রেগে গেলে তো? রানী, আমি কি কখনো তোমাকে ছোট ভাবতে পারি? আমি তো জানি রানী, সকলের জন্য তোমার মনে কত করুণা, কত মায়া। কিন্তু এটাও তো ঠিক, তোমার বাস্তব জ্ঞান আছে, তোমার যথেষ্ট বুদ্ধি আছে। আর যারা জঘন্য কাজ করছে তাদেরকে নিজেদের ফাঁদেই ফেলতে হয় রানী।
তাতে কোনো অন্যায় নেই, এতে সকলেরই মঙ্গল। রানী, তুমি এখন বিয়ের তোড়জোড় শুরু করো, আমি বিয়ে মশাইকে দেখে আসি। তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি, করুণাময়ী রানী রাসমণি। দেখিস বাবু, একটু সাবধানে ভাজিস আনন্দ নাড়ু, যেন ভেঙে না যায়। পদ্মর বিয়েটা যেন সুষ্ঠুভাবে হয় ঠাউর। বেশ সুষ্ঠুভাবে হওয়া কি আর নাড়ু গোটা ভাঙার উপর নির্ভর করে মেজগিন্নি? নির্ভর করে কপালের ওপর। আপনি তো বলেন আচার বিচার অনুষ্ঠান সব ঠিকঠাক করে পালন করতে হয়। এতে কথায় মুখে মুখে কথা বলার স্বভাবটা এবার ছাড়ো বৌমা। চন্দরের বউ নিজের এই বদ অভ্যেসখানা খুব ভালো মতোই তোমার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, প্রত্যেক কথায় কথা বলা। বৌমা, এ তো বের কোণে নিজেই এসে নিজের বের জোগাড় যন্ত্র দেখতে। তা দেখবো নে আমার বে ঠিক করে হচ্ছে কি না। শুনলাম কি সব গোল বেঁধে বসে আছে। দেখো মেয়ের কথা শোনো, শোর বাড়িতে গিয়ে এরম প্যাটর প্যাটর করে কথা বসলে যেন, বুঝেছিস? বাহ, কি সুন্দর নাড়ুগুলো, আমাকে একখানা দাও দেখি। না, তোমায় খেতে নেই। জানি না শেষ পর্যন্ত অভয় বেটা আটকাতে পারলো কিনা। যতবার যাই চেষ্টা করি না কেন, ঠিক ভগবান রক্ষে করে দেয়। কিন্তু এবার আর ভগবান ওদের দিকে মুখ তুলে চাইবেন না। এ বে কিছুতেই দেওয়া যাবে না, কিছুতেই না। বিশ্বাস করুন বাচস্পতি মশাই, আমি কোনো অধর্মের কাজ করব না বলেই আপনার কাছে বিচারের জন্য এসেছি। এমনকি নিজের পরিবারের বিরুদ্ধে যেতেও দ্বিধা করিনি। এখন দেখুন রামনারায়ণ বাবুকে বোঝাতে পারেন কিনা। বোঝাবো মানে? আমাদের বিধান তাকে মানতেই হবে, সে কথা জানাতেই তার এই মলঙ্গালেনের বাড়িতে আমার আশা। আগে আপনারা থাক থাক, এসব কি শুনছি রামনারায়ণ? তুমি নাকি এ বিয়ে দেবেই বলে স্থির করেছো? সমাজের ভয় নেই তোমার? হ্যাঁ, নাকি ভেবেছো তোমার ধনী কুটুম্বেরা সবার মুখ বন্ধ করে দেবে টাকার জন্য? ব্যক্তিগত লাভের জন্য তুমি সমাজের এত বড় ক্ষতিটা করতে পারো না রামনারায়ণ। কি করে ভুলে গেলে? তোমার গুরু ছিলেন স্বর্গত অঘরনাথ শাস্ত্রীর মতো নমস্য ব্যক্তি। তোমাকেও বলি সুকুমার, তুমি তখন কেন চুপ করেছিলে? কেন রামনারায়ণকে নিরস্ত করনি? আগে তখন আর আমি কি বলি বলুন? উনি তো তখন তার ব্যয় মশার সাথে তার ব্যবসায় কতটা কি সাহায্য পাবেন তা নিয়েই দর কষাকষি করছিলেন। কথাখানা কিন্তু সম্পূর্ণ সত্যি বললেন না। আমি জানি না গুরুপুত্র হয়ে কিভাবে কথাটা আপনি বলতে পারলেন। আপনি আপনি তো আপনার ওই চতুষ্পাটি সংরক্ষণ আর তার মেরামতির ব্যাপারে যা যা প্রস্তাব দেওয়া হলো সেগুলো মাথা নিচু করে মেনে নিলেন। তার বেলা
না মানে আসলে মার মশাই তখন বিপদে পড়ে নানা রকম কথাবার্তা বলছিল, কথা প্রসঙ্গে ওই আর কি। এ সবই তো জানা কৌশল রামনারায়ণ বাবু। ধনী শ্রেণীর কাজ হলো দুর্বল স্থানে চাঁদির আঘাত করে কাজ হাসিল করা, আর রাজচন্দ্র দাস ঠিক সেটাই করেছে। বাচস্পতি মশাই, আপনি সবই বুঝতে পারছেন। এই বিয়ে হলে কিন্তু অর্থের কাছে সনাতন হিন্দু ধর্মের পরাজয় হবে। ভবিষ্যতে শুধু রাজচন্দ্র কেন, অন্য অর্থবান লোকেরাও সমাজে ধর্মের তোয়াক্কা না করে টাকা দিয়ে সমস্ত কিছু কিনে নেবে। সমাজপতিদের কিন্তু কোনো গুরুত্বই থাকবে না। রামচন্দ্র, তুমি এখানে কি করছো? ভেতরে যাও, দেখছো তো বড়রা কথা বলছে এখানে। এই বুঝি তোমার ভাগ্নে, যার সঙ্গে রাজচন্দ্রের কন্যার বিবাহ স্থির হয়েছে? নাও এবার সবাই রওনা হও, সাবধানে যাবে কিন্তু বাচ্চা। দিদি, উমা দিদি, এখন এত তত্ত্ব কিসের গো? পদ্ম শাওরি আর ননদের জন্য তত্তর পাঠাচ্ছি। ফুটো দিদি, এই তত্তরখানা পদ্ম শাওরির পায়ে রেখে কইবি তিনি যেন এই শাড়িখানা পরে তার বেটা আর বউকে আশীর্বাদ করেন। ঠিক আছে বউ, তুমি যেমনটা বললে তেমনটাই হবে। কই গো, চলো সবাই, চলো। যাও, সাবধানে যাবে সবাই। এসো। দুগ্গা। হ্যাঁ গো দিদি, তোমার টাওয়ার পোকে দেখেছো? করে তো নেই। এখন এত কাজকর্ম, টাওয়ার পো সব ভুলে তার ভাইজির বেনে মেতে উঠেছে। আমার যে কি বানো লাগছে। বলছো কি জানি, আমার তো তেনার আহ্বাব দেখে ভালো বোধ হচ্ছে না। মনে হচ্ছে তিনি যেন মনে মনে অন্য কিছু ভাবছেন। তোর যেমন কথা, ভাবুক না। মানুষের পাল্টাতে যে সময় লাগে, একদিনই তো আর পাল্টে যাবে না। তুই এখন এইসব চিন্তে মাথা থেকে ঝাড় দিকিনি। আর গিয়ে দেখ, কাল যে পদ্ম সৌরগড় থেকে হলুদের তত্ত্ব নিয়ে আসবে, তাদের সিঁধে তৈরি হয়েছে কিনা, যাকে দেখ। দিদি, তেনারা তত্ত্ব নিয়ে আসবেন তো? উমা, আসবেন না কেন? জানিস তো সরজু, কথাই বলে হাজার কথা না হলে বিয়ে হয়নি। তুই ভয় পাসনি, এমন একটু হয়। মাতার ওপর রঘুবীর আছে, তুই একদম চিন্তা করিস নি। যা, আর দেরি করিস নি, যা দেখি। রানী, আজ আবার কিসের তত্ত্ব পাঠালে? আপনি বসুন। সর্দার কোথায়? সর্দার কিছু ডেকে পাঠিয়েছিল, সে এসেছে? এসেছি বৌরানীমা, কি হুকুম? সর্দার, ভেতরে এসো। তুমি কিন্তু আজ তত্ত্বরের সাথে যাবে, আর ওখানে একেবারে চোখ কান খোলা রাখবে। কে ভালো করে দেখবে ওখানে কে কে আছেন, বুঝলে? আমায় কিন্তু সব খবর দেবে, কেমন? জি আজ্ঞে। তাহলে এখন আমি আসি বৌরানীমা। রানী, কি হয়েছে বলো তো? তুমি কি কোনো কিছু আজ করছো? আমার মনে হচ্ছে সমাজপতিরা বেআই মশাইকে হুমকি দেবেন, ভয়ও দেখাবেন। আজ আমাদের এখানে যা যা কথা হয়েছে
সেই কথা সমাজপতিদের কানে উঠবে। শাস্তি মশাই একা তা সামলাতে পারবেন না। কাল আমাদের বাড়িতে অনেক মানি মানুষজন আসবেন, আমাদের তো দেখতে হবে তেনাদের সামনে যেন বাবা মশাইয়ের অপমান না হয়। তাই আমি আজ তত্ত্বরগুলো পাঠালুম। আমাদের লোক সেখানে গেলেই বুঝতে পারবে সেখানে কি করছে না করছে, তাদের মনোভাব কি। রানী, সাধে কি আমি বলি তুমি অসাধারণ। তোমার বুদ্ধির সঙ্গে কেউ এটে উঠবে না, সেটা শুধু একবার না, বারবার প্রমাণ হবে। শক্তি